কর্মবিরতি প্রত্যাহার করেছে আন্দোলনরত চিকিৎসকদের ২৬টি গ্রুপের ২৫টি, এখনো চালিয়ে যাচ্ছে একটি গ্রুপ। এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে ইসিতে আজ থেকে ২ ঘন্টার কর্মবিরতি, শুরু হচ্ছে মানববন্ধন। ভালো নেই সিএমএইচে চিকিৎসাধীন মাগুরার শিশুকন্যা, সিলেটে মাজার থেকে অপহরণ করে নারী ধর্ষণ। বিকেলে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব, রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক মনোযোগে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে ছোট গ্রামের স্বীকৃতি চায় সিলেটের বিশ্বনাথের শ্রীমুখ, আয়তন ৬০ শতক, জনসংখ্যা ৪ জন। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে পুরো খবর। আদালতের রায়ে স্বস্তি জানিয়ে চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছে চিকিৎসকদের ২৫টি সংগঠন, তবে একটি সংগঠন এখনো এই কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে। কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় বহির্বিভাগে চিকিৎসা দেয়া শুরু হয়েছে। এর আগে এই কর্মসূচির কারণে রোগীদের সেবা দেয়া বন্ধ ছিল, এতে ভোগান্তিতে পড়তে হয় তাদের। আবারও সেবা চালু হওয়ায় স্বস্তি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। ৫ দফা দাবিতে গেল কদিন ধরেই সারা দেশে কর্মবিরতি পালন করছিলেন চিকিৎসকরা। এসব দাবির মধ্যে অন্যতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। বুধবার এই বিষয়ে রায় দেয় হাইকোর্ট। এরপর ২৬টি সংগঠনের মধ্যে ২৫টি এই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। আন্দোলনের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে, এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। তবে ৪৮ ঘন্টার মধ্যে তাদের দাবিগুলোর অগ্রগতির বিষয়ে জানানোর আহ্বান জানিয়েছেন তারা, না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবার ঘোষণা দেন আন্দোলনকারীরা। দর্শক, চিকিৎসকদের ধর্মঘটের খবর জানবো চট্টগ্রাম থেকে। আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত হচ্ছেন খবরটি নিয়ে। রাজীব, ধর্মঘট তো প্রত্যাহার হয়েছে বলা যায়, চিকিৎসা সেবায় গতি ফিরেছে কিনা এবং ভোগান্তিতে পড়া রোগীরা কি বলছেন, আন্দোলনকারীরা সবশেষ কি জানিয়েছেন? চট্টগ্রামে কিন্তু যারা ইন্টার্ন চিকিৎসক তারা কিন্তু নতুন করে আবার আজকে সকাল ৮টা থেকে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ ২৪ ঘন্টার জন্য তারা আবার কর্মবিরতি ঘোষণা করেছে। তারা বলছে যে গতকালকে যে তাদের যে আন্দোলনে যারা অংশ নিয়েছিল ঢাকায়, সেখানে পুলিশি হামলায় চট্টগ্রামের একজন নিউরো সার্জন ইন্টার্ন চিকিৎসক তিনি আহত হয়েছেন। সেই হামলার প্রতিবাদে তারা আবার নতুন করে ২৪ ঘন্টার জন্য এখানে কর্মবিরতি দিয়েছে। তবে গতকাল এবং গত পরশু এখানে যে আউটডোর যারা রোগী যেসব রোগী চিকিৎসা সেবা নিতে এসেছিলেন, তারা কিন্তু আউটডোর বন্ধ থাকার কারণে তারা চিকিৎসা সেবা নিতে পারেননি। তবে আজকে সকাল থেকে কিন্তু সেই আউটডোর খোলা আছে, সেখানে বিভিন্ন জায়গা থেকে যারা চিকিৎসা নিতে আসছেন তারা সেই চিকিৎসা সেবা পাচ্ছেন এবং আউটডোর খোলা আছে। আউটডোর আজকে কিন্তু বন্ধ হয়নি। গতকালকে ১০টা পর্যন্ত আসলে টিকিট দেওয়া হয়েছিল এবং ১০টার পরেই কাউন্টার বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আজকে এখনো পর্যন্ত কাউন্টার খোলা আছে এবং যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা টিকিট নিচ্ছেন এবং সেবাও নিচ্ছেন। তবে এখানে হাসপাতাল পরিচালক বলছেন যে তার যে অন্যান্য যারা আছেন, বিশেষ করে হাসপাতালের ডাক্তার এবং পোস্ট গ্রাজুয়েট যে শিক্ষার্থীরা আছেন তারাই আসলে মূলত চিকিৎসা সেবাটি দিচ্ছেন। ফলে ইন্টার্ন চিকিৎসকরা না থাকাতে খুব বেশি যে ভোগান্তি হচ্ছে সেটা আসলে বলা যাবে না এবং চিকিৎসা সেবা কিন্তু চলছে। মূলত গতকালকে এবং গত পরশু আউটডোরটা বন্ধ থাকার কারণে আসলে যারা চিকিৎসা সেবা নিতে এসেছিলেন তারা দুর্ভোগের মধ্যে পড়েছিলেন। যেহেতু আউটডোর খোলা আছে আজকে, ফলে ওভাবে আসলে দুর্ভোগ নেই বললেই চলে। তবে তারপরেও যেহেতু ৩০০ জন ইন্টার্ন চিকিৎসক তারা তো কিছুটা ভূমিকা রাখেই, তো সেই ক্ষেত্রে কিছুটা দুর্ভোগ, তবে সেটা আসলে খুব বেশি বড় দুর্ভোগ বলা যায় না। যেহেতু এটা রাজশাহী হাসপাতাল, এখানে আপনি জানেন যে প্রতিদিন আউটডোর ইনডোর মিলিয়ে প্রায় ৫ থেকে ৬ হাজার রোগী আসেন চিকিৎসা সেবা নিতে এবং চট্টগ্রামের যে আশেপাশে উপজেলাগুলো আছে তার পাশে যে অন্যান্য জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে কিন্তু এখানে আসেন রোগীরা চিকিৎসা নিতে। তো যার কারণে এখানে গতকাল আসলে গত পরশু দুদিন আসলে একটু সমস্যা হয়েছিল আউটডোর বন্ধ থাকায়। আজকে আপনি এখন দেখছেন যে এখানে আউটডোরে রোগীরা আসছে, ওরা চিকিৎসা সেবা নিচ্ছে, বিভিন্ন ডাক্তাররা কিন্তু
আছেন ভেতরে। তারপরে এখানে যারা আন্দোলন করছে তারাও স্বীকার করছেন যে আসলে তাদের কর্মবিরতির কারণে রোগীদের রাজীব, আপনার কাছ থেকে চট্টগ্রামের খবর আমরা জানছিলাম, ঢাকার খবরও জানবো। ঢাকায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির খবর নিয়ে আমাদের আরেক সহকর্মী নিবিড় সাহা যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। নিবিড়, আমরা জানি যে আন্দোলনরত 26টি গ্রুপের মধ্যে 25টি প্রত্যাহার করে নিয়েছে আন্দোলন। তো যে গ্রুপটি কর্মবিরতি চালিয়ে যাচ্ছে তারা কারা, তাদের দাবিগুলো কি? আসলে অদিতি, একটু যদি শুরুতে জানিয়ে রাখি যে আসলে জাতীয় স্টিয়ারিং কমিটি নামে একটি সংগঠন, এই সংগঠনটি কিন্তু এই যে কর্মবিরতির অব্যাহত রাখার প্রসঙ্গটি সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন এবং তারা কিন্তু আজকেও কর্মবিরতিতে আছেন। তবে তাদের ছাড়া যে মোট 25টি সংগঠন কিন্তু গতকাল একটি যৌথ বিবৃতির মাধ্যমে তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে গতকাল পর্যন্তই তাদের কর্মসূচি ছিল, অর্থাৎ কর্মবিরতির কর্মসূচি। এবং গতকাল হাইকোর্টের রায়ের পর কিন্তু তারা তাদের আলোচনা করে তাদের 25টি সংগঠন মিলে সিদ্ধান্ত নেয় তারা নতুন করে আর কর্মবিরতিতে যাবেন না। তারা আজকে অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে বহির্বিভাগে রোগী দেখবেন। আমরা সকাল থেকে দেখেছি যে এই বিষয়টি নিয়ে একটু দোটানা তৈরি হয়েছিল। সকাল 8:30টায় প্রত্যেক দিন টিকিট বিক্রি শুরু হলেও আমরা দেখেছি যে আজকে সকাল 9টা থেকে কিন্তু বহির্বিভাগের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং সকাল 9টার কিছু সময় পরেই কিন্তু আসলে আমরা দেখেছি চিকিৎসকরা কিন্তু যে রোগী দেখতে শুরু করেছেন এবং আমি কথা বলেছিলাম রোগীদের সাথে, রোগী এবং রোগীর স্বজনদের সাথে। রোগী এবং রোগীর স্বজনরা যেমনটি বলেছেন যে গত 2-3 দিনে কেউ কিংবা দেখা গেছে কেউ গতকাল কিংবা গত পরশু দিন যারা এসেছিলেন তারা কিন্তু ডাক্তারের শরণাপন্ন না হয়ে তাদের ফিরে যেতে হয়েছে। তবে আজকে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে আসলে সকাল থেকে রোগীরা আসছেন, তারা সেবা নিচ্ছেন এবং তারা চলে যাচ্ছেন, এমন চিত্র কিন্তু আমরা ঢাকা মেডিকেলে দেখেছি। এবং আমরা ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন যে আসলে একটি সংগঠনই শুধু আসলে এখন পর্যন্ত তাদের যে কর্মসূচি অর্থাৎ কর্মবিরতির কর্মসূচি, সেই কর্মবিরতির কর্মসূচিতে আছেন। তো বাকি তো তা বলছেন যে আসলে যেহেতু একটি সংগঠন আছে সেহেতু ধন্যবাদ। আমি নিচ্ছিলাম আপনার কাছ থেকে এই মুহূর্তের আপডেটগুলো। ধন্যবাদ। চিকিৎসা ব্যবস্থা এখন স্বাভাবিক হয়েছে বেশ কিছুটা, তেমনটি আমরা জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। দর্শক, চিকিৎসকদের কর্মবিরতির খবর জানছিলাম। জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে সারা দেশে 2 ঘন্টার কর্মবিরতি কর্মসূচিতে ইসির কর্মকর্তারা। এই সময় এনআইডি সেবা বন্ধ থাকবে, এ নিয়ে মানববন্ধনেরও আয়োজন করছেন তারা। বৃহস্পতিবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি চলার কথা। সরকার নির্বাচন কমিশনের অধীনে এনআইডি রাখতে চায় না এমন উদ্যোগের বিরোধিতা করে এই কর্মসূচি করবেন ইসির কর্মকর্তারা। ইসি কর্মকর্তারা জানান, এনআইডি নিয়ে সরকারের উদ্যোগের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। কমিশন দাবি আমলে নিয়ে সরকারকে চিঠি দিয়েছে। কমিশনের চিঠির পর এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, তাই এই কর্মবিরতি পালন করছেন তারা। দর্শক, সারা দেশে 2 ঘন্টার কর্মবিরতির কর্মসূচি পালন করছেন ইসির কর্মকর্তারা। এই কর্মবিরতির খবর রাখছেন সহকর্মী ফারজানা আক্তার, নির্বাচন কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। ফারজানা, কর্মবিরতি 11টা থেকে শুরু হওয়ার কথা, শুরু হয়েছে কিনা এবং ইসির কর্মকর্তারা কি বলছেন, মানববন্ধনের খবর কি জানবো। অদিতি, পূর্ব ঘোষিত যে মানববন্ধন বা কর্মবিরতি সেটি কিন্তু শুরু হয়ে গেছে, সকাল 11টায় শুরু হয়েছে এবং এটি শুধুমাত্র নির্বাচন কমিশনই না, সারা দেশে যে নির্বাচন অফিসগুলো রয়েছে সব জায়গায় কিন্তু এই কর্মবিরতি বা মানববন্ধন চলছে। এবং তারা যেমনটি বলছেন যে তারা ইসির অধীনেই এনআইডিকে রাখতে চায় এবং আমরা দেখেছি বিগত দিনগুলোতেও তারা এর আগেও কিন্তু নির্বাচন কমিশনে কমিশনারদের রুমের সামনেও তারা মানববন্ধন করেছিলেন, কারণ এতদিন ধরে কিন্তু এই এনআইডি ইসির অধীনে ছিল। মাঝখানে বিগত সরকার
সরকার সুরক্ষা সেবা বিভাগে এনআইডি স্থানান্তরের যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি কিন্তু অন্তর্বর্তী সরকার বাতিল করে দেয়। তবে এরপর আবার একটি সিদ্ধান্ত হয় যে এই এনআইডি এবং যে পাসপোর্ট সেবা রয়েছে এবং জন্ম নিবন্ধন সেগুলো ভোগান্তি কমানোর জন্য নতুন একটি স্বতন্ত্র কমিশন গঠন করে এবং সেই লক্ষ্যে সরকার কিছুদিন আগে একটি অধ্যাদেশ জারি করে, অধ্যাদেশের খসড়া জারি করে এবং তারপরে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যে কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু সেটির বিরোধিতা করছে এবং তারা বলছেন যে বিগত সময়গুলোতে 17 বছর ধরে তারা যেহেতু এনআইডির সাথে যুক্ত, তারা এনআইডির সাথে কাজ করে আসছেন, তারাই এই কাজটি ঠিকমতো করতে পারবেন এবং তারাই আসলে এটির জন্য যোগ্য এই কাজ পাওয়ার জন্য। এবং তারা যেমনটি বলছেন যে আগে বিগত সময়গুলোতেও এনআইডিকে ইসির বাইরে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল। এনআইডি ব্যবসার যে আগের সরকার আমলে এনআইডি ব্যবসার তারা অভিযোগ করেছিল এবং তারা যেমনটি বলছে যে এনআইডি আসলে ইসির অধীনেই থাকা উচিত, কারণ এই ইসির যে ভোটার তালিকা রয়েছে সেখান থেকেই কিন্তু এই জাতীয় পরিচয়পত্র এবং ভোটার যে ডাটাবেস সেখান থেকে জাতীয় পরিচয়পত্র এবং এই যে ভোটার তালিকা এবং এনআইডির তালিকা তৈরি হয়। সেক্ষেত্রে ইসির অধীনে এটি থাকা উচিত এবং আমরা দেখেছি যে এই কর্মকর্তা কর্মচারীরা নির্বাচন কমিশনকে যেই দাবিটি জানিয়েছিল সেই হিসেবে নির্বাচন কমিশন গত রোববার সরকারের কাছে একটি চিঠি দিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে এনআইডি যদি ইসির অধীনে থেকে নিয়ে যাওয়া হয় তাহলে ইসির সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে এবং ইসির যে ভোটার তালিকা সেটি তৈরিতে সমস্যা হবে এবং নির্বাচন ব্যবস্থাপনায় সমস্যা হবে। কিন্তু এরপর আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে তেমন কোনো উত্তর দেয়া হয়নি এবং এ কারণেই কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা আজকে মানববন্ধন করছেন এবং তারা যেমনটি বলছেন যে সরকার থেকে যদি কোনো উদ্যোগ না নেওয়া হয় এবং তাদের দাবি না মানা হয় তারা পরবর্তীতে আরো বড় ধরনের কর্মসূচিতে যাবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। ধন্যবাদ ফারজানা, সবশেষ খবরগুলো আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম। দর্শক সহকর্মী ফারজানা আক্তার আমাদের সাথে নির্বাচন কার্যালয় থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। বন্ধ হয়ে গেছে নানা সময়ে বিতর্কের মুখে পড়া প্রায় 4,000 কোটি টাকার ইভিএম প্রকল্প। ইভিএম বাদ দিতে সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ব্যালটে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে ইভিএম এর জায়গায় উন্নত প্রযুক্তির ডিজিটাল ভোটিং মেশিন আনতে পারে কমিশন, যেখানে নিশ্চিত হবে ভোটের স্বচ্ছতা। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। বাংলাদেশের ভোটের ইতিহাসে বিতর্কিত এক নাম ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন। 2018 সালে 3,825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প হাতে নেয় নির্বাচন কমিশন। সে সময় 1.5 লাখ ইভিএম কেনা হয়। প্রতিটি ইভিএম কিনতে খরচ হয় 2,35,000 টাকা। কয়েক গুণ বেশি দামে কেনা এসব যন্ত্র 10 বছর নির্বিঘ্নে ব্যবহার করা যাবে বলে প্রকল্প প্রস্তাবে উল্লেখ ছিল, কিন্তু মাত্র 5 বছরের মাথায় 70% ইভিএম নষ্ট হয়ে যায়। গত বছরের জুনে শেষ হয়েছে ইভিএম প্রকল্প। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ব্যালটে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম বলছেন, ইভিএম নিয়ে নানা সময়ে বিতর্ক ও স্বচ্ছতার অভাবে ইভিএম বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিল সংস্কার কমিশন। তবে ব্যালটই একমাত্র সমাধান না জানিয়ে তিনি বলেন, আগামীতে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শে নতুন ভোটিং মেশিন আনতে পারে ইসি। এখনকার ইভিএম বাতিল করতে বলার কারণটা হচ্ছে এটা নিয়ে যারা নির্বাচনের স্টেক হোল্ডার তাদের ট্রাস্ট নাই, আস্থা নাই, এবং মূল জায়গাটা হচ্ছে যে ইভিএম যখন চালু করা হয় তখন সব দলের কনসেনসাস ছিল না। আর একটা সমস্যা হচ্ছে এটার সঙ্গে ভিভিপ্যাট যুক্ত নাই, অর্থাৎ আমি যে ভোটটা দিচ্ছি কোন প্রতীকে ভোট দিচ্ছি, যদিও মেশিনের মধ্যে একটা ছবি আসে কিন্তু কোনো স্লিপ আসে না। হ্যাঁ, এটা একটা দুর্বলতা। ভবিষ্যতে সাউন্ড ইভিএমের প্রস্তাব দিয়েছি, অর্থাৎ যে এমন একটা মেশিন তৈরি করতে হবে যার সঙ্গে ভিভিপ্যাট থাকবে, এমন একটা মেশিন তৈরি করতে হবে যেটা দ্বারা সঠিকভাবে ভোটার আইডেন্টিফিকেশন থেকে শুরু করে যে স্টেপসগুলো আছে, মেশিনের স্টেপসগুলো আছে, এটা সফটওয়্যার, হার্ডওয়্যার, সোর্স কোড সব কিছু মানুষের সামনে প্রকাশ করা যায়। এদিকে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, ইভিএম, ব্যালট বা যে পদ্ধতিতেই ভোট হোক না কেন, রাজনৈতিক দলগুলোর ভোটে পেশি শক্তি খাটানো, কালো টাকা ব্যবহার বন্ধ ও সহিংসতা বন্ধের মানসিকতা না থাকলে সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব হবে না। একটা নির্বাচন করতে হলে কি দরকার? ভোটারদের সচেতনতা এবং রাজনৈতিক দলগুলির নৈতিকতা এবং তাদের সহযোগিতা এবং ইলেকশন কমিশনের স্বাধীনভাবে কাজ করার যে করতে দেওয়ার যে সদিচ্ছা সরকারের, এগুলি দরকার। এখন সেইগুলো যদি ঠিক থাকে তাহলে ডিজিটাল পদ্ধতিতেই যাই, ম্যানুয়াল পদ্ধতিতেই যাই, ইট ডাজন্ট ম্যাটার।
আগামীতে দেশে নতুন ভোটিং মেশিন আনলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ দেশের তথ্য প্রযুক্তি খাতে বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক দল সহ অংশীজনদের সম্মতিতে অনুমোদন করার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিকেলে 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন। প্রায় 7 বছরের মাথায় তার দ্বিতীয় দফা সফর এটি। তার এই সফরের মধ্য দিয়ে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ও অর্থ সহায়তা বাড়ানোর ইস্যুটিকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে এই সফরে। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রমজান মাসে সংহতি জানাতে অ্যান্তোনিও গুতেরেসের এই সফর। প্রতি বছর তিনি রমজান মাসে মুসলিম দেশগুলোতে সফর করেন। সফরে তিনি রোহিঙ্গাদের নিয়ে আলোচনা করবেন। সেখানে আন্তর্জাতিক সহায়তার বিষয়টিও উঠে আসবে। 14 মার্চ প্রধান উপদেষ্টা সহ অন্য 2 উপদেষ্টার সাথে পৃথক বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব। এরপর একই দিন বেলা 11টায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার যাবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। সেখানে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার শেষে রাতেই ঢাকা ফিরবেন। এরপর 15 মার্চ জাতিসংঘের ঢাকা অফিসে বৈঠক, নাগরিক সমাজ, তরুণদের সাথে বৈঠক করবেন অ্যান্তোনিও গুতেরেস। যৌথ সংবাদ সম্মেলনের পর রাতেই প্রধান উপদেষ্টার নৈশ ভোজে যোগ দেবেন। 16 মার্চ ঢাকা ত্যাগ করার মধ্য দিয়ে শেষ হবে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর। মাগুরায় নৃশংস নির্যাতনের শিকার কন্যা শিশুর অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সে সম্মিলিত সামরিক হাসপাতালের PICUতে চিকিৎসাধীন আছে। চিকিৎসকরা শিশুটির জীবন রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুধবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। বুধবার পর্যন্ত সে 4 বার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছে এবং প্রতিবারই CPR প্রদানের মাধ্যমে তাকে স্থিতিশীল করা হয়েছে। এছাড়া তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস চলছে। বর্তমানে শিশুটির রক্তচাপ নিম্নমুখী থাকায় আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। পোস্টে আরও বলা হয়, CMH-এর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড শিশুটির চিকিৎসার জন্য আধুনিক সব চিকিৎসা পদ্ধতি অনুসরণ করছে। এবার ধর্ষণ হয়েছে সিলেটের শাহপরানের মাজারে। পুলিশ জানিয়েছে, মাজার থেকে কৌশলে এক নারীকে ধরে নিয়ে ধর্ষণ করা হয়েছে। আর এই ঘটনার দায়ে করিম ও রাকিব নামের 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের কথা স্বীকার করে তারা আদালতে জবানবন্দিও দিয়েছে। আর নির্যাতিত ওই নারীকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেলে। হোসাইন আহমদ সুজাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 11 মার্চ ভোর 5টা সিলেটের শাহপরানে অবস্থান করছিলেন 30 বছর বয়সী এক নারী, যিনি ছিলেন কিছুটা মানসিক ভারসাম্যহীন, যে কারণে কিছুদিন আগে নিজ উপজেলা বিশ্বনাথ থেকে হারিয়ে যান। ভোরে মাজারে মানুষ না থাকার সুযোগে আটক রকিব ও করিম নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে কৌশলে সিলেট এয়ারপোর্ট থানার ছড়াগাং চা বাগানের ত্রিমুখী রাস্তার পাশে একটি টিলায় নিয়ে ধর্ষণ করে ওই নারীকে। এলাকার লোকজনের মাধ্যমে পুলিশ ওই নারীকে উদ্ধার করে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের OCC বিভাগে নিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ CCTV ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে আটক করে। আমরা এই 2 জনকে পেয়েছি এবং ভিডিও ফুটেজ, আমাদের মাজারের ফুটেজ থেকে আমরা দেখেছি যে এই 2 জনই ছিল এবং আসামি ভিকটিম যিনি আছেন ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং তাকে আমরা যখন তার ছবি দেখেছি সে শনাক্ত করেছে যে এই 2 জনই তাকে নিয়ে গিয়েছিল। পুলিশের দাবি, ওই নারী অসুস্থ ছিলেন, যার সুযোগ কাজে লাগিয়েছে 2 অপরাধী। এদিকে বুধবার দুপুরে সিলেট মহানগর অতিরিক্ত মুখ্য হাকিম আদালতে অপরাধের কথা স্বীকার করে জবানবন্দি দেয় 2 আসামি। এবং গ্রেপ্তার করার পর প্রাথমিকভাবে তারা আমাদের কাছে স্বীকার করেছে যে তারা মাজার থেকে ওই ভদ্রমহিলাকে নিয়ে গিয়েছে বাসায় পৌঁছে দিবে বলে। তার বাড়ি হলো বিশ্বনাথ। তাকে সে যেহেতু মানসিকভাবে ভারসাম্যহীন, তাকে ওইভাবে নিয়ে যেয়ে তার ওই ছড়াগাঙ্গে ওখানে টিলার উপরে নিয়ে যেয়ে পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করেছে আর কি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। মনিরা কাজুরি, ৭১। বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম হতে পারে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের শ্রীমুখ।
যার আয়তন মাত্র 60 শতক। গ্রামের বাসিন্দা 4 সদস্যের একটি পরিবার। বিশেষজ্ঞদের মতে সরকার বা কোনো সংস্থা সহযোগিতা করলে গ্রামটি গিনেস বুক অফ রেকর্ডসে জায়গা করে নিতে পারে। এদিকে পর্যটন কেন্দ্র হিসেবে গ্রামটিকে গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সিলেট জেলা প্রশাসন। আহমদ সুজাদের প্রতিবেদন। কোনো সড়ক নেই, ডুবা পেরিয়ে আলপথ ধরে বাঁশবাগান পেরুলে শ্রীমুখ গ্রাম। আয়তন মাত্র 60 শতক। গ্রামের জনসংখ্যা 4 জন, পরিবার একটি, ভোটার 2 জন। সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে অবস্থান এই গ্রামের। সরকারি স্বীকৃতি না থাকলেও পরিসংখ্যান ব্যুরোর নথি ও ভোটার তালিকায় রয়েছে গ্রামটির নাম। 11 সালে এটা আদমশুমারি ও গৃহগণনা, সেই অনুযায়ী ওইখানে খানার সংখ্যা 1টা আর মেম্বার সংখ্যা 4 জন। বর্তমানে ক্রোয়েশিয়ার হাম বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম হিসেবে গিনেস বুকে রেকর্ড রয়েছে, যেখানে জনসংখ্যা 30 জন, অথচ শ্রীমুখে জনসংখ্যা মাত্র 4 জন। তাই গবেষকরা বলছেন সরকার বা কোনো সংস্থা উদ্যোগ নিলে গ্রামটি বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম হিসেবে গিনেস বুকে জায়গা করে নিতে পারে। জনসংখ্যা কিন্তু 2 অঙ্কের কোঠায় যায় না, অর্থাৎ 10-এর নিচেই কিন্তু থেকেছে সবসময়। হিন্দু পরিবার যে বসবাস করতো তারাও কিন্তু 7 জন ছিল, পরবর্তীতে 5 জন, এখন 4 জন। তো এই সকল দিক থেকে কিন্তু এটা আমরা বিশ্বের ছোট গ্রাম। ইতিহাস বলছে একসময় শ্রীমুখ গ্রামে একটি হিন্দু পরিবার বসবাস করত। 1964 সালে তারা জমি বিক্রি করে চলে গেলে আফতাব আলীর দাদা এটি কিনে নেন। এরপর থেকেই পরিবারটি এখানে বসবাস করছে। যেহেতু আমাদের বাড়ির ব্যক্তিগত রাস্তা নেই, সেহেতু আমার স্কুলে যাতায়াত করতে খুবই কষ্ট হয়। বাড়ির সমস্যা হইলে খুবই একটা কষ্ট হয়। আমার বুঝ হয়েছে, মানে আমার 65-66 বছর বয়স চলের, এইমাত্র এখনো শান্তি হওয়ার কোনো মূল্য নাই। আমরা বাড়ি যদি সরকারে উন্নত করতে তো আর একটু ভালো হইল। জেলা প্রশাসন বলছে শ্রীমুখে বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম হিসেবে স্বীকৃতি দিতে উদ্যোগের পাশাপাশি পর্যটনের জন্য গড়ে তোলা হবে। এখানে যারা বসবাস করতেছে তাদের যদি নাগরিক সুযোগ সুবিধা থেকে দেশের যে জনসাধারণ যে সুবিধাগুলো পায় সবগুলো যাতে তারা পান, সেই জিনিসটা আমরা শুরু করার চেষ্টা করব। একটি মাত্র বাড়ি নিয়ে একটি গ্রাম, যেন রূপকথার গল্প। সরকারি স্বীকৃতি মিললে শ্রীমুখ হতে পারে বিশ্ব মানচিত্রে এক অনন্য সংযোজন। শ্রীমুখ গ্রামটি শুধুমাত্র একটি গ্রাম নয়, এটি একটি ইতিহাস। তবে কালের বিবর্তনে সংস্কার না থাকায় এই গ্রামটি এখন হারিয়ে যাওয়ার পথে। একমাত্র স্থানীয় উদ্যোগ ও সরকারি ব্যবস্থাপনা টিকিয়ে রাখতে পারে এই গ্রামটিকে। হুসাইন আহমেদ সুজাদ, 71, শ্রীমুখ, বিশ্বনাথ, সিলেট। ঈদ মানেই নতুন পোশাক, উৎসবের রং আর উদযাপনের আনন্দ। আর এই ঈদকে আরও রঙিন করে তুলতে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইল এবার তৈরি করেছে পার্সিয়ান টেল থিমের সব পোশাক। নারায়ণগঞ্জে সারার আউটলেটগুলোতে আরামদায়ক পার্টি ও ফেস্টিভ লুকের দারুণ সব পোশাক পেয়ে খুশি সব বয়সী মানুষ। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের সংমিশ্রণে তৈরি হয়েছে নতুন ডিজাইনের সব পোশাক। তরুণ তরুণী থেকে শিশু কিংবা বয়স্ক সবার জন্যই রয়েছে পার্টি ও ফেস্টিভ লুকের আরামদায়ক সব পোশাক। ফ্যাশন ব্র্যান্ড সারার নারায়ণগঞ্জ আউটলেটগুলোতে বেশ সাড়া ফেলেছে হাল ফ্যাশনের এসব পোশাক। এক ছাদের নিচে পরিবারের সবার পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা। হিউজ কালেকশন আছে দেখলাম, তবে এখানে প্রাইসটা অন্যান্য আউটলেটের তুলনায় আমার কাছে একটু রিজনেবল মনে হয়েছে। খুবই ভালো লাগছে, এই জন্য আসছি, দেখি আমার জন্য একটা পাঞ্জাবি পছন্দ হয় কিনা। ডিজাইনগুলো অনেক সুন্দর, ডিজাইনগুলি নতুনত্ব আসছে আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো লাগে। অন্যান্য জায়গায় যেমন গ্যাদারিং, এই গ্যাদারিং বুক করা লাগে না, এটুকু সুযোগ সুবিধা আছে এখানে। ডিসকাউন্ট 10% এমন ডিসকাউন্ট পাওয়া যায় মেম্বারশিপ থাকলে। সারার আউটলেট ম্যানেজার জানান, গুণগত মান ও ক্রেতাদের ক্রয় ক্ষমতার বিষয়টি প্রাধান্য দিয়ে সব ধরনের পোশাক তৈরি করা হয়েছে। ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতায় পোশাকের দামও রয়েছে ভিন্ন। সীমিত মূল্যে ভালো ধরনের পণ্য পারচেস করা যায়, বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায়, কিডস থেকে শুরু করে মেন্স, এছাড়া ওমেন্সের বিভিন্ন ধরনের 3 পিস ক্যাটাগরির প্রোডাক্ট পাওয়া যায়।
এবারের ঈদে সারার পক্ষ থেকে রয়েছে বিশেষ অফার। ক্রেতারা 4000 টাকার কেনাকাটা করে জিতে নিতে পারবেন প্রথম পুরস্কার হিসেবে রয়্যাল এনফিল্ড হোন্ডা, দ্বিতীয় পুরস্কার ডাবল ডোর ফ্রিজ ও তৃতীয় পুরস্কার ঢাকা টু কুয়ালালামপুরের একটি এয়ার টিকিট। শাকিলা শম্পা, ৭১। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার ওপর বিধ্বংসী অর্থনৈতিক শাস্তি আরোপেরও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে আলোচনায় ট্রাম্প জানান, ইউক্রেন রাজি হয়েছে, এখন পুরো বিষয়টাই রাশিয়ার ওপর নির্ভর করছে। ইউরোপীয় ইউনিয়ন আগামী মাস থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। বুধবার ইউরোপীয় কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে 26 বিলিয়ন ইউরো মূল্যের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করা হবে। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেইন জানিয়েছেন, ইউরোপ আলোচনার জায়গা খোলা রেখেছে, উচ্চ শুল্ক কারো স্বার্থে নয় বলে মনে করেন তিনি। সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী আলাউইত সম্প্রদায়ের সদস্যদের নিহতের সংখ্যা 1383 জনে পৌঁছেছে। ভূমধ্য সাগর লাগোয়া উপকূলীয় একাধিক শহরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তারা নিহত হয়েছেন। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা পশ্চিম উপকূলীয় প্রদেশ লাতাকিয়া, তার্তুস ও পার্শ্ববর্তী হামা প্রদেশে এই অভিযান চালিয়েছে। পাকিস্তানে ট্রেন ছিনতাইয়ে জড়িত বেলুচিস্তান লিবারেশন আর্মি BL এর কৌশলগত লড়াই মূলত গেরিলা যুদ্ধকে ঘিরে। এতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস IED, গেরিলা হামলা ও বিক্ষিপ্ত নাশকতা চালায় তারা। এর বাইরে ট্রেন ছিনতাইয়ের মতো দূরদর্শিতা দেখানো BL এর একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় বলছেন দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা। এর পেছনে রাষ্ট্রীয় শক্তির জড়িত থাকা নিয়েও সন্দেহ তাদের। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। চলন্ত ট্রেন ছিনতাইয়ে নিখুঁত সময়, রেল নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত গোয়েন্দা তথ্য ও ত্রুটিহীন লজিস্টিক সিনক্রোনাইজেশন এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভরশীল। তবে পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি BL এর 25 বছরের বিচ্ছিন্নতাবাদী লড়াইয়ে এত উন্নত কমান্ড অ্যান্ড কন্ট্রোল সক্ষমতা বা এই মাত্রার গতিশীল অভিযানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা নেই। বিশ্লেষকরা বলছেন, ট্রেন ছিনতাই এমন এক অসঙ্গতিপূর্ণ ঘটনা যেখানে অসম যুদ্ধের রীতি উপেক্ষা করা হয়ে থাকে। এই অসঙ্গতি বাইরের সহায়তার দিকে ইঙ্গিত করে, অর্থাৎ এই সহায়তা এমন এক রাষ্ট্রীয় পক্ষ থেকে এসেছে যাদের মিশন পরিচালনার উন্নত পরিকল্পনা, তথ্য অনুসন্ধান ও মিশন কার্যকরের সুযোগ রয়েছে। স্যাটেলাইটে ধারণ করা দৃশ্যের সহায়তা ছাড়াই কিভাবে জাফর এক্সপ্রেস ট্রেনটি ছিনতাইয়ের কবলে পড়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ BL এর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো নির্ভর করে স্থানীয় মাঠ পর্যায়ের তথ্যের উপর। আর রাষ্ট্রের হাতেই রয়েছে সিগন্যাল ইন্টেলিজেন্স এবং হিউম্যান ইন্টেলিজেন্স নেটওয়ার্কের অত্যাধুনিক ভাণ্ডার। তাই জাফর এক্সপ্রেসে হামলার স্থানগত নির্ভুলতা এ ঘটনায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অধীন কোনো না কোনো স্তরের নজরদারি থাকার ইঙ্গিত দিচ্ছে। একই সাথে BL এর একা এ ঘটনা ঘটানোর সক্ষমতা থাকার বিষয়টি নিয়েও সন্দেহ করছেন অনেকে। কোনো না কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক অবশ্যই গোয়েন্দা তথ্য, প্রশিক্ষণ ও উপকরণ সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে। এই ছিনতাইয়ের সাথে জড়িত রয়েছে পরিবহন কর্মী, অস্ত্রের যোগান, কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে বিস্ফোরক সরবরাহ, উল্লেখযোগ্য পূর্ব প্রস্তুতি, সরবরাহ শৃঙ্খল, সামরিক স্তরের যানবাহন ও লজিস্টিক্স সমর্থন, অথচ এর সবই BL এর সক্ষমতার বাইরে। আবার বিশেষায়িত প্রশিক্ষণ ও সুড়ঙ্গ অভিযান পরিচালনার কৌশল রপ্ত করা না থাকলে জাফর এক্সপ্রেসে এমন হামলা চালানো সম্ভব হতো না। তাই পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটি একটি বৃহত্তর এজেন্ডার দিকে ইঙ্গিত করছে, যার জন্য প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায়ের লক্ষ্য ও দূরদর্শিতা। মাহফুজুর রহমান, ৭১।